তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স আন্ডার সিবিসিএস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। সো আজকে আমি তোমাদের সিসি 10 থেকে মানে পপুলার লিটারেচার পোর্শন থেকে যে আবল তাবল রয়েছে বাই মিস্টার রে লেখা কিছু সিলেক্টিভ পোয়েম রয়েছে, সেখান থেকে আমি স্নেক অ্যালাইভ অলরেডি অ্যানালাইসিস করে দিয়েছিলাম। আজকে আমি রুল অফ 21 নিয়ে আলোচনা করব। তো সবাইকে বলবো পোয়েমগুলো দেখতে ইজি মনে হলেও মোটেও ইজি নয়, কারণ তুমি যদি আজ এ চিলড্রেন পয়েন্ট অফ ভিউ থেকে দেখো তাহলে ইজি, কারণ ছন্দগুলো খুব সুন্দর, পড়তেও ভালো লাগবে। কিন্তু তোমার মাথাতে এটা কাজ করাতে হবে যে তুমি চিলড্রেন নো, তার জন্য অরিজিনাল ফ্লেভার পেতে তোমাকে কিন্তু সুকুমার রায়ের আমলে ফিরে যেতে হবে। আদারওয়াইজ তৎকালীন ইন্ডিয়ান যে পলিটিক্যাল স্ট্রাকচারের উপরে তোমাকে যেতে হবে, কারণ এগুলো নট অনলি দ্য চিলড্রেন বেসড পোয়েম বাট অলসো দ্য স্যাটারিক্যাল পোয়েম মক অন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এর উপরে এগুলো কিন্তু লেখা আছে। সো আমি একটা কথা বলে রাখি, আমি ইচ্ছে ছিল পুরোটা পড়িয়ে দেওয়ার জন্য আজকে, কিন্তু আমি অলরেডি 2-3 বার অ্যাটেম্প নিয়ে নিয়েছি, শেষও করে দিয়েছিলাম। এত স্পেসের প্রবলেম রয়েছে, তার জন্য প্রবলেমটা হচ্ছে খুব, তার জন্য আমি ভিডিও রেগুলারিটি করতে পারছি না। সো খুবই ডিভাইস আমাকে যদি যতটা সাপোর্ট করবে আমি ততটাই করতে পারবো, আদারওয়াইজ আমি হয়তো পারবো না। এর জন্য আমি সরি, বাট ট্রাই আমি করব। দেখো, প্রথমে যেটা আমি বলছিলাম যে আমাদের তৎকালীন সময়ে যে এই যে পোয়েমটা লেখা হয়েছিল, সেখানে রুল কে করেছিল, মানে দ্য ইন্ডিয়া ওয়াজ ক্যাপচার্ড বাই ব্রিটিশ গভর্নমেন্ট। ওকে, তার জন্য যে ব্রিটিশ সরকারের এগেনস্টে কিন্তু এই পোয়েমগুলো লেখা। ওকে, সো আমি এটা বলছি এই কারণে যে ব্রিটিশ সরকারের এগেনস্টে যে আন্দোলনগুলো লিড করেছিল তৎকালীন সময় 1885-এ যে সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল তাকে কি বলা হয় বলো? আমি বলেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1885 থেকে 1905 মানে 1885 থেকে 1905 পর্যন্ত কংগ্রেস ব্রিটিশ সরকারের এগেনস্টে আন্দোলন না করে তারা বিভিন্ন রকম তোষামতের ভিত্তিতে, মানে কি বলতো, আমি কোন রকম ভাবে এগেনস্টে কিছু কথা বলছি না, কোন রকম ভাবে ডাং ধরছি না, বন্দুক ধরছি না, কিন্তু তার পদলেহন করে আমি কিন্তু কিছু সুবিধা নিচ্ছি, বেনিফিট নিচ্ছি। এতেই কিন্তু আমাদের সুকুমার রায়ের বিভিন্ন ক্ষোভ ছিল। কেন সুকুমার রায় বলবো? প্রত্যেকটা ইয়াং জেনারেশন, প্রত্যেকটা রক্ত গরম মানুষ, প্রত্যেকটা কবি সাহিত্যিক যারা এই আবেদন নিবেদন মূলক নীতি ভিক্ষাবৃত্তিকে পছন্দ করেনি, এই প্রসেসটাকে, সো এর এগেনস্টেই কিন্তু লেখা হয়েছিল এগুলো। সো তার জন্য কংগ্রেসের ভিতর থেকেও কিছু মানুষ কিন্তু এইরকম আবেদনমূলক নীতির মতে বিশ্বাসী ছিল না। তার জন্য 1907-এ কি হয়েছিল, সুরাট স্প্লিট হয়েছিল। খুব তাড়াতাড়ি বলছি কারণ স্পেস কম রয়েছে। সেই সুরাট স্প্লিটে কি হলো যে কংগ্রেসের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে গেল, মানে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা স্প্লিট আপ হয়ে গেল। এবং আমরা দেখবো এই 1907-এর পর থেকে যে আন্দোলনগুলো ব্রিটিশ সরকারের এগেনস্টে হয়েছিল এগুলো কিন্তু চরমপন্থীরা লিড করেছিল। আমরা পেয়েছিলাম আমাদের ডিস্ট্রিক্টের ছেলে ক্ষুদিরাম বোসকে পেয়েছি, প্রফুল্ল চাকিকে পেয়েছি, কিংসফোর্ড যে রিলেটেড যে কাহিনীটা সবার জানা। মানে এভাবে কিন্তু কবি সাহিত্যরা চাইছিলেন যে ইংল্যান্ডকে এভাবে আমরা অ্যাটাক করব, কেন আমরা তাদেরকে তোষামত করব, কেন বা আমাদের দাবি দাওয়াগুলোকে তাদের পদলেহন করে পূরণ করব। সো ওই জন্য দেখো এটা কিন্তু একটা সুন্দরভাবে চলছিল এক্সট্রিমিট মুভমেন্ট, কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটা বিশাল বিভীষিকার একটা জন্ম দিল। সেটা আমরা জানি 1914-এ মানে 1914-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা এক্সিস্ট করেছিল 1918-এ, 1914 থেকে 1918 পর্যন্ত। তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। সো এর জন্য কি করেছিল, দুটো শিবিরে পুরো ওয়ার্ল্ড ডিভিশন হয়ে গিয়েছিল। এক ধারে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, অন্য ধারে ছিল অস্ট্রিয়া, ইতালি অ্যান্ড অলসো জার্মানি। সো এবং প্রত্যেকটা শিবির চাইছিল যে কোনো না কোনো উপায় আমাকে কিন্তু জিততে হবে। সো ওই জন্য বেসিক্যালি যে ইংল্যান্ড মরিয়া হয়েছিল তার যে বিভিন্ন মানে উপনিবেশগুলো ছিল সেখান থেকে সৈন্য ওঠাতে, জাস্ট লাইক ইন্ডিয়া থেকে সৈন্য ওঠাতে চাইছে, শ্রীলঙ্কা থেকে চাইছে, এটসেট্রা, চীন থেকে চাইছে, মায়ানমার থেকে চাইছে, এগুলো থেকে চাইছে। এবং কথা দিচ্ছে যে আমরা জেতার পর এই সমস্ত যেখান থেকে যে দেশগুলো আমাদের হেল্প করলো, জিততে সাহায্য করলো ফার্স্ট ওয়ার্ল্ডে, তাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, মানে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হবে না, বা স্বাধীনতাটা ফ্লেভার বা টেস্ট দেওয়া হবে। এবং দেখো এটা বলা হয়েছে, তার জন্য কথা মতো আমরা কিন্তু ইংল্যান্ডকে সাপোর্ট করেছিলাম ফার্স্ট ওয়ার্ল্ডে। বেনিফিটটা কিন্তু ইংল্যান্ড পেয়ে গিয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু ওই শিবির জিতে গিয়েছিল, মানে ইংল্যান্ড জিতে গিয়েছিল। এবং পরবর্তীকালে কিন্তু আমাদের স্বায়ত্তশাসন দেওয়া হয়নি, কলা দিয়ে দেওয়া হয়েছিল, মানে কিছুই দেওয়া হয়নি। তো তার জন্য কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন, খুব রক্ত গরম যে মানে যে কিছু ছেলে ছিল, ওরা কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে কিন্তু ব্যাপক পরিমাণে জোরালোভাবে ভায়োলেন্ট ভাবে আন্দোলন করেছিল। তাই এই আন্দোলনকে কিন্তু পূরণ করা সম্ভব হচ্ছিল তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের জন্য। তার জন্য কিছু অন্ধ কানুন মানে বে আইনগুলো নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একটা ছিল হচ্ছে কি বলো,
এনার্কিয়াল ল, বা যেটা তোমরা সবাই জানো যে রাওলাট অ্যাক্ট 1919 কিন্তু নিয়ে আসা হয়েছিল। সো এই যে হিংসাত্মক কার্যকলাপ, মানে কাদের এগেনস্টে, ব্রিটিশ সরকারের এগেনস্টে, এই কার্যকলাপগুলোকে রুখে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য তৎকালীন সময়ে 1919 খ্রিস্টাব্দে রাওলাট কমিটি, মানে সিটিজেন্স কমিটির নেতৃত্বে, তার মূল ছিল রাওলাট, ভারতবর্ষে একটা আইন নিয়ে আসা হলো, সেটাকে বলা হবে রাওলাট আইন। সো রাওলাট আইন যে নিয়ে আসা হলো, এর ইনভেস্টিগেশনটা কেমন ছিল, যে তোমাকে যদি কেউ সন্দেহ করে যে তুমি ব্রিটিশ সরকারের এগেনস্টে কিছু কথা বলছো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু বিনা কোনো কথাতে তোমাকে জেলে ভরে দেওয়া হবে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম ইংল্যান্ডের গভর্নমেন্টের এগেনস্টে কিছু লিখেছিল বলে তার জন্য তাকে কিন্তু তৎকালীন সময় জেলে ভরে দেওয়া হয়েছিল। সুকুমার রায় কিন্তু এই ভুলটা করেনি, তার জন্য কিন্তু তিনি মকারি উপায় বা স্যাটারিক্যাল উপায় তিনি দ্য রুল অফ 21 আমাদের কাছে প্রেজেন্টেশন করে দিয়েছিলেন। সো এগুলো কিন্তু তার জন্য এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে কেন তিনি লিখেছিলেন, কেন তিনি আইনের কথা বলছে। এই আইন ওই আইন 21 আইন নয়, ওই আইন ছিল রাওলাট আইন। ওকে, সো দেন ইনভেস্টিগেশনটা এমন ছিল যে সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করা হবে। ওকে, কোন রকম ভাবে সংবাদপত্র ব্রিটিশ সরকারের এগেনস্টে কোনো কিছু ছাপাতে পারবে না। ওকে, সো দেখো, তোমাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তুমি কোনো জামিনের পেতে পারবে না, ঠিক আছে, তোমাকে কিন্তু থাকতেই হবে। তুমি যদি কোনো প্রুফ নিয়ে যাও, সেই প্রুফগুলো অ্যাপ্রুভ করা হবে না। সো এইরকম কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে, তাহলে এগুলো কোনো আইন হলো? ঠিক আছে, আমি দাঁড়িয়েছি সাপোজ কোথাও, কারণ মনে হচ্ছে যে আমি ইংল্যান্ডের বিরুদ্ধে আমি আন্দোলন করছি, যেটা মনে হচ্ছে, কিন্তু আমি করছি না, তো আমাকে ধরে নেওয়া হয়ে গেল। তার জন্য কিন্তু বেসিক্যালি এই যে ব্যাপারগুলো ছিল, যে এই যে অন্ধ কানুন রাওলাট আইনের এগেনস্টে কিন্তু আমাদের দ্য রুল অফ 21 কিন্তু লেখা হয়েছিল। আমি আরো বেসিক্যালি বলতে পারতাম, সো আমাদের স্পেসও অলরেডি কম রয়েছে, তার জন্য হচ্ছে না। তো এটাই তুমি মনে রেখো এবং বুঝতে পারবে, আশা করি ইজি রয়েছে এগুলো, আমি পরবর্তীকালে ডিল করব। এটাই ছিল তার ব্যাকগ্রাউন্ড, মুখ্য ভূমিকা, যার জন্য সুকুমার রায় এই পোয়েমটাতে বেসিক্যালি কিছু রুডিকুলাস উপায়ে কিছু ক্রাইমের কথা বলেছেন। সেই ক্রাইমগুলো কি ছিল বলতে পারবে? এটা ছিল, প্রথমে যদি কেউ স্লিপ হয়ে পড়ে যায় তাকে কিন্তু ফাইন দিতে হয় 21 রুপিজ। কেউ যদি হাঁচে বা যে কি বলবো নাক ডাকে, তার জন্য কিছু তাকে পানিশমেন্ট দেওয়া থাকতো। এবং কবি সাহিত্যিকরা যদি কেউ ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো লিখে, তার জন্য পানিশমেন্ট ছিল কিভাবে তাকে লগারিদম যে তাদেরকে ম্যাথামেটিক্যাল কিছু সলিউশন দেওয়া হতো। এখানে কবি সাহিত্যিকের যে মুক্ত চিন্তা ভাবনাগুলো কিন্তু ব্যান করে দেওয়ার জন্য কিন্তু এই ব্যাপারগুলো ছিল। তার জন্য কিন্তু যে মকারিগুলো তিনি করেছেন সুকুমার রায়, বেসিক্যালি দ্য রুল অফ 21 এর মধ্য দিয়ে, এটা কিন্তু ইংল্যান্ড গভর্নমেন্টের এগেনস্টে করেছিলেন, নট অনলি ফর দ্য চিলড্রেন প্রেসক্রিপটিভ বাট অলসো দ্য মক অন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এটা তুমি মনে রেখো, আশা করি ভালো লাগবে। আর আমি যদি সময় পাই তাহলে কিন্তু যেভাবে আমি ভিডিও বানাই ওভাবে বানাবো। স্পেস খুব কম রয়েছে, তার জন্য হয়তো পারলাম না পুরোটা অনেক কিছু কথা বলতে, আদারওয়াইজ বুঝতে পারবে আশা করি। এইরকম কনসেপ্টে পড়ো, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।